পুরীর মন্দিরের সমস্ত ইতিবৃত্ত কথা, পুরীর মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর এই মন্দিরকে ঘিরে রয়েছে বিভিন্ন রহস্যময় কাহিনী। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। 1961 খ্রিস্টাব্দ নাগাদ পুরীর মন্দির প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরটি বেলে পাথর দ্বারা নির্মিত। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন গঙ্গা রাজবংশের বিখ্যাত রাজা অনন্ত বর্মন। যদিও পরবর্তীকালে অনঙ্গ ভীম দেব দ্বারা এই মন্দিরের কাজ সম্পূর্ণ হয়। পুরী বিশ্ববিখ্যাত এই জগন্নাথ মন্দির ও দীর্ঘতম গোল্ডেন বিচের জন্য। ভারতের 4টি ধামের মধ্যে পুরী, দ্বারিকা, বদ্রীনাথ ও রামেশ্বরের মধ্যে একটি ধাম হলো পুরী। পুরীর মন্দির যার উপর অবস্থিত তার নীলগিরি বা ব্লু হিল নামে পরিচিত। পুরীর মন্দিরে মূলত 4টি দরজা। পূর্ব দিকের দরজায় রয়েছে সিংহের মূর্তি, তাই এই দরজাকে বলা হয় সিংহদুয়ার। কথিত আছে এই দরজা দিয়ে প্রবেশ করলে নাকি ভক্তের মোক্ষ লাভ হয়, তাই একে মোক্ষদ্বারও বলা হয়। এই দরজায় গৌড়ীয় নৃসিংহ, হনুমানজি এবং কাশী বিশ্বনাথের প্রতীকীও লক্ষ্য করা যায়। পশ্চিমের দরজাটি হলো ব্যাঘ্র দুয়ার। দরজার দুই পাশে রয়েছে বাঘের মূর্তি, এরা ধর্মের প্রতীক। এখানে রামেশ্বর, নিশা নৃসিংহ এবং বারবারিক হনুমানের প্রতীকই রয়েছে। দক্ষিণের দরজা হলো অশ্বদ্বার। এর পাশে অশ্বারোহী দুই মূর্তি দেখা যায়, এরা জগন্নাথ এবং বলরাম। কথিত আছে এই দরজা দিয়ে প্রবেশ করলে কামের অনুভূতি কেটে যায়। এই দরজায় বিভিন্ন দেবতার প্রতীক রয়েছে। লোকনাথ, ঈশান্যেশ্বর, পরশুনাথ, ধবলেশ্বর, লক্ষ্মী নৃসিংহ এবং হনুমানজি প্রতীকী রয়েছে এই দরজার ওপরে। উত্তরের দরজাটি হলো হস্তিদুয়ার। এই দরজার মূর্তিগুলি খুব একটা স্পষ্ট নয়, শোনা যায় বিদেশি আক্রমণেই এই স্থাপত্য নষ্ট করা হয়েছে। তবে এখানেও লোকনাথ, ঈশানেশ্বর, পরশুনাথ, ধবলেশ্বর, লক্ষ্মী নৃসিংহ এবং তপস্বী হনুমানের প্রতীক রয়েছে। অর্থাৎ প্রতিটি দরজাতেই শিব, বিষ্ণু এবং হনুমানের বিশেষ কিছু রূপ দেখতে পাওয়া যায়। যদিও কোভিডের সময় থেকে এই হস্তিদুয়ার বন্ধ ছিল, কিন্তু 2024 সালে নতুন বিজেপি সরকার এই 4টে দরজাই কিন্তু খুলে দেওয়ার আদেশ দিয়েছেন। আমরা গিয়েছিলাম অক্ষয় তৃতীয়ার সময়ে, আর সেই সময় গিয়ে দেখি পুরীর মন্দিরের চারিদিকের কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি, যদিও রথের আগে এই চারিদিকের কাজ সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। 1800 বছরের পুরনো রীতি অনুযায়ী 45 তলা পার হয়ে 2-3 জন পুরোহিত মিলে ওপরে উঠে যান আর পুরীর মন্দিরের ধ্বজাকে পরিবর্তন করে আবার নতুন ধ্বজা লাগিয়ে আসেন। পুরীর মন্দিরের উচ্চতা প্রায় 65 মিটার, মানে 214 ফুট। আমরা যেহেতু অক্ষয় তৃতীয়া দিন মন্দিরে গিয়েছিলাম, তাই সেই দিনকে পুরীর মন্দিরে বিশেষ অনুষ্ঠান ছিল। বিভিন্ন দেবদেবীদের সিংহাসনে নিয়ে পুরীর মন্দিরে পুরোহিতেরা প্রবেশ করছিলেন। জগন্নাথ হলেন এই মহাবিশ্বের প্রভু, স্বর্গ, পৃথিবী ও পালক, এই 3 জগতের প্রভু। তিনি ভগবান কৃষ্ণের অন্যতম রূপ। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হল জগন্নাথ মহাপ্রভু। জগন্নাথ শব্দের অর্থ হল জগৎ অর্থাৎ মহাবিশ্ব, নাথ অর্থাৎ প্রভু, অর্থাৎ তিনি হলেন এই জগতের প্রভু। লক্ষ্মী হলেন জগন্নাথের ঐতিহ্যবাহী সহধর্মিণী, বিমলা হলেন তান্ত্রিক স্ত্রী। পুরীর মন্দিরে 2টি পাথরের স্তম্ভ রয়েছে। পূর্বদ্বার দিয়ে প্রবেশ করার সময় দেখতে পাবেন রয়েছে অরুণা স্তম্ভ। মন্দিরের প্রবেশের পরে ভেতরে রয়েছে গরুড় স্তম্ভ। মন্দিরের ভেতরে মোবাইল ফোন কিন্তু একদমই অ্যালাউ নয়। আর আপনারা যদি চান মন্দিরের বাইরে বিভিন্ন জায়গায় শু স্ট্যান্ড এবং ফোন রাখারও ব্যবস্থা রয়েছে, সেখানে আপনারা জমা দিতে পারেন, এর জন্য কোনো অর্থ লাগে না। মন্দিরের আরও একটা আশ্চর্যের বিষয় হলো এখানে কোনো পুরনো পাত্রে রান্না করা হয় না। প্রত্যেক দিন নতুন পাত্রে রান্না করা হয়, আর সেই পাত্রটি তৈরি করা হয় সম্পূর্ণভাবে মাটি দিয়ে। বছরে 365 দিনই জগন্নাথের মন্দিরের পিছনে এই রান্নাঘরে তৈরি করা হয় মহাপ্রসাদ। তবে সাধারণ কোনো ভক্তের এখানে প্রবেশের অনুমতি নেই। 752টি কাঠের উনুনে তৈরি হয় পুরীর মহাপ্রসাদ। কাঠের আগুনে একটির ওপর আরেকটি জলপূর্ণ হাঁড়ি বসিয়ে একদম উপরের হাঁড়িতে রান্না চাপানো হয়। একটি নির্দিষ্ট সময় পর তা নামানো হয়। প্রতিদিন 100টির ওপরে আইটেম রান্না করা হয়, যা 2টি ভাগে বিভক্ত। একটি ভাগকে বলা হয় পাক্কা, আরেকটি ভাগকে বলা হয় শুক্কা। সিদ্ধ করা খাবার যেমন ডাল, চাল, খিচুড়ি এবং সমস্ত রকমের সবজি, এইগুলিকে বলা হয় পাক্কা। আর অপরদিকে শুক্কা হলো বিস্কুট, মিষ্টান্ন, আরও বিভিন্ন ধরনের পিঠা। বাইরের কোনো খাবারই জগন্নাথ দেবের ভোগে দেওয়া যায় না। লোকমুখে শোনা যায় গঙ্গা আর সরস্বতী দুই একই নদী প্রবাহিত হয়েছে এই রান্নাঘরের ভেতর দিয়ে, তবে তা বাইরে থেকে দেখা যায় না। এই দুই নদীর জল দিয়েই রান্না হয়। পুরীর মন্দিরে আরও একটা অলৌকিক ঘটনা হলো জগন্নাথ মন্দিরের শীর্ষে পতাকাটি বাতাস যে দিকে প্রভাবিত হয় তার ঠিক বিপরীত দিকেই উঠতে থাকে।
পুরীর মন্দিরের ওপর দিয়ে কখনো কোনো ধরনের বিমান চলাচল করে না। পুরীর মন্দিরের কখনো ছায়া দেখা যায় না, মূল গম্বুজের ছায়াও কখনো দেখতে পায়নি কোনো ভক্ত। পুরীর মন্দিরে পুজো দিতে হলে সকাল সকাল যাওয়াই ভালো, কারণ বেলার দিক হলে কিন্তু ভিড়টা ক্রমশই বাড়তে থাকে। যদি আপনারা পান্ডা ধরে পুজো দিতে চান তাহলে সেই ক্ষেত্রে পুরীর মন্দিরে প্রচুর পান্ডা রয়েছে, সেখানে পান্ডা ঠিক করে নিয়ে আপনারা পুজো দিতে পারেন। তবে পান্ডাদের চাহিদা কিন্তু অনেকটাই বেশি। পুজো দেওয়ার পর ওনাদের একটা নিজস্ব দাবি থাকে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকার মতো। তো সেই ক্ষেত্রে বুঝে সুঝেই কিন্তু পান্ডা ঠিক করবেন। পান্ডা ধরে পুজো দিলে পান্ডারা ওনাদের নিজস্ব যে কক্ষ আছে সেই কক্ষেতে আপনাদেরকে নিয়ে যাবে, আর ওখানে ওনাদের একটা চার্জশিট ফিক্সড করাই রয়েছে। এই বছরে আমরা পুজো দিতে গিয়েছিলাম, দেখলাম দাম অনেকটাই বেড়ে গেছে। 500 টাকা থেকে দাম শুরু হচ্ছে। 500 টাকা যদি আপনারা পুজো দিতে চান, মানে 555 কি 501 টাকা এরকম কিছু হবে, সেখানে যদি আমরা পুজো দিতে চান তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র ডাল ভাতই আপনারা পাবেন, সেই ক্ষেত্রে কোনো ধরনের কিন্তু খাজা পাবেন না। আর তারপরে স্টেপ হলো 751 অথবা 701 টাকা, তাতে আপনারা পাবেন খিচুড়ি ভোগ প্রসাদ। সেটাতে শুধুমাত্র ভগবানকে চড়ানো হবে এই খিচুড়ি ভোগ প্রসাদ, আর সেই ভোগ প্রসাদ আপনাদেরকে দেওয়া হবে। তাতেও কিন্তু আপনারা কোনো খাজা পাবেন না। আর তাই জন্য আমরা পুজো দিয়েছিলাম 1551 টাকার ডালাতে। তাই সেটাতে আমাদের যে পুরোহিত ছিলেন তিনি কিন্তু খুবই ভালো। আমরা যেহেতু পান্ডার সাহায্য নিয়ে পুজো দিইনি, আমরা ডিরেক্ট একদম পুরোহিতের সাহায্যেই পুজো দিয়েছিলাম। আর আমরা যতবারই যাই সেই পুরোহিতেরকেই ধরে আমরা পুজো দিই। যদি আপনারা বলেন তো আমি কন্ট্যাক্ট ডিটেলস, ওনার সমস্ত নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ওনার নিজস্ব কোনো কিন্তু এক্সট্রা চার্জ লাগে না, আপনারা ভালোবেসে যেটা ওনাকে দেবেন উনি সেটাই গ্রহণ করেন। 1551 টাকার ডালিতে আমরা শুধুমাত্র খাজা ভোগ প্রসাদ হিসেবে পেয়েছি, আর ঠাকুরের অল্প বিস্তর কিছু মিষ্টিও পেয়েছিলাম। এছাড়া আমাদের যিনি পুরোহিত ছিলেন তিনি আমাদেরকে ঠাকুরের যে ভোগ প্রসাদ রয়েছে, মালপোয়া, তারপরে হচ্ছে রাবড়ি, এই সমস্ত জাতীয় খাবারগুলো উনি আমাদেরকে দিয়ে দিয়েছিলেন। তবে পুরীর মন্দিরের প্রচুর পান্ডা আপনারা দেখতে পাবেন, তারা কিন্তু শুধুমাত্র বিজনেসের জন্যই কিন্তু আপনার হাত ধরে টানাটানি করবে, মন্দিরের ভেতরে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তো সেখান থেকে নিজেদের কিন্তু খুব সামাল দিয়ে থাকতে হবে। বিশেষত মহিলারা যারা আপনারা যাবেন তারা কিন্তু পুরীর মন্দিরে খুবই সতর্ক থাকবেন, কারণ বিভিন্ন রকমের লোক কিন্তু পুরীর মন্দিরের ভেতরে প্রবেশ করে। আর মন্দিরের ভোরবেলার আরতি যদি দেখতে হয় তাহলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আপনারা যেতে পারেন। সকাল 5টা থেকে মন্দির খোলা থাকে, তার মাঝে কিছু আচার অনুষ্ঠানের জন্য মন্দির মাঝখানে বন্ধ করা হয়। তারপরে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই মন্দিরের যদি আপনারা প্রসাদ গ্রহণে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে মন্দিরের ভেতরে আনন্দবাজার মঠ বলে যেই জায়গাটি রয়েছে সেখান থেকে আপনারা এই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। অথবা আপনারা যেই পান্ডা দিয়ে পুজো দেবেন সেই পান্ডাকে বললেও ওনারা কিন্তু প্রসাদের ব্যবস্থা করে থাকেন। আর মন্দিরের ভেতরেও বিশেষ খাবারের ব্যবস্থাও রয়েছে। আর এই দিকে যে পুরীর মন্দির নতুনভাবে তৈরি করা হয়েছে, এখানে প্রচুর পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। মন্দিরের বাইরে রয়েছে বিশাল বড় চাতাল, আর এখানে প্রচুর বসার জায়গাও করা হয়েছে। এছাড়া রয়েছে খুব সুলভ শৌচালয়ের ব্যবস্থা, প্রচুর বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। আর পরিবেশটা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াই প্রতিনিয়ত প্রচুর মানুষ এখানে মন্দির চত্বর পরিষ্কার করার জন্য কাজ করে চলেছেন। আর আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা এই মন্দির চত্বরে যান তাহলে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবশ্যই বজায় রাখবেন। এছাড়াও প্রচুর পানীয় জলের ব্যবস্থা রয়েছে। যদি আপনারা পুরোহিতের মারফত অথবা পান্ডা দিয়ে পুজো দিতে না চান তাহলে মন্দির চত্বরের বাইরে এবং ভেতরে প্রচুর দোকান রয়েছে, সেখান থেকে ডালা সংগ্রহ করে নিয়ে মন্দিরের ভেতরে পুজো দিতে পারেন। প্রত্যেক একাদশী তিথিতে পুরোহিতেরা মন্দিরের চূড়ায় উঠে দীপদান করে থাকেন। মন্দির চত্বরের বাইরের পরিবেশটা এতটাই শান্ত স্নিগ্ধ পরিবেশ যে এখানে বসে সময় কোথা দিয়ে পার হয়ে যায় তা বোঝাই যায় না। পুরীর মন্দিরে আসতে হলে রিক্সা অথবা টোটো, অটো সব কিছুই আপনারা পেয়ে যাবেন। তো সেগুলোতে অবশ্যই দরাদরি দামাদামি করে নেবেন। আর যদি সেটা দাম না জেনে থাকেন তাহলে অবশ্যই হোটেল কর্তৃপক্ষের থেকে ভালোভাবে জেনে নেবেন পুরীর মন্দির যেতে কত টাকা খরচা পড়বে। পুরীর মন্দির ঘোরার পর আমরা বাইরে বেশ কিছু দোকানেও ঘুরে নিলাম। তার মধ্যে একটি দোকানে কি কি জিনিস পাওয়া যায় তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে মন্দিরের বাইরে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে আমার মনে হয়েছে বিচের ধারে যেই দোকানগুলো রয়েছে সেইগুলোতে দাম অনেকটাই কম। যদি আপনারা এখান থেকে জিনিস কিনতে চান তাহলে অবশ্যই দরাদরি করেই জিনিস কিনবেন।
পুরীর মন্দিরের সিংহদুয়ার দিয়ে এলে বিচে যাওয়ার যেই রাস্তাটা, সেই রাস্তা ধরে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন প্রচুর মিষ্টির দোকান রয়েছে। তার মধ্যে একটি মিষ্টির দোকানে আমরা দাঁড়িয়ে কিছু মিষ্টিও খেয়ে নিলাম। মিষ্টিগুলোর স্বাদ কিন্তু খুবই ভালো, তবে কোনো দোকানেই কিন্তু নির্দিষ্ট কোনো নাম নেই। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে